একদিন পর সকালবেলা আজ আফনানকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। দিশা আর অনাওকে হসপিটাল থেকে হোটেলে নিয়ে গেল। আজ ট্রিপটা শেষ হয়ে গেল, এবার বাসায় ফেরার পালা। হোটেলের সামনে 3টা গাড়ি রাখা, 2টা আফনানের আর একটা অনার। অফিসের সবাই বাসে উঠতে লাগল। আফনানও হোটেল থেকে বেরিয়ে গাড়ির সামনে এসে দাঁড়াল। এমন সময় আফনানের ফোনটা হঠাৎ বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে রাজেন্দ্র বসু ফোন দিয়েছেন। রাজেন্দ্র বসুর কোম্পানির সাথে আফনানদের কোম্পানির অনেক বছরের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। রাজেন্দ্র বসু আফনানের বাপের বয়সী লোক। আফনান ফোনটা রিসিভ করল। হাই আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালোই আছি। তোমার কি অবস্থা সেটা আগে বলো আফনান। এখন কি একটু সুস্থ হয়েছ? জি, এখন অনেকটাই সুস্থ আছি। খুব ভালো। তোমাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু আমি এতদিন বিদেশে ছিলাম। কাল রাতেই দেশে ফিরলাম। তা কক্সবাজারেই আছো নাকি ঢাকায় চলে গেছ? না আঙ্কেল, এখনো কক্সবাজারে আছি, কিন্তু আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হব। কিন্তু তোমার তো এখন ঢাকায় যাওয়া হবে না আফনান। কেন আঙ্কেল? তোমাকে এখন সিলেটে আসতে হবে। সিলেটে? কিন্তু কেন আঙ্কেল? কারণ পরশুদিন আমার কোম্পানির 25 বছরের জন্মদিন আর আমাদের বিবাহ বার্ষিকী। সেদিন একটা বড় করে পার্টি দিব। আমার সব বিজনেস পার্টনাররা আসবে, তাই তোমাকেও আসতে হবে। আর শোনো, তুমি একা আসবে না, সাথে করে অনা আর তোমার হবু বউ দিশাকেও নিয়ে আসবে। দিশাকে তো এখনো পর্যন্ত দেখতেই পেলাম না। আঙ্কেল, আমি আপনাকে এই কথা দেব না যে অবশ্যই আমরা আসব, তবে চেষ্টা করব। চেষ্টা করলেই শুধু হবে না আফনান, তোমাদেরকে অবশ্যই আসতে হবে। আচ্ছা আঙ্কেল। বিষয়টা মাথায় থাকলো, দেখি কি করা যায়। এখন রাখছি। আচ্ছা ঠিক আছে। আফনান ফোনটা কেটে অনার কাছে গেল। আফনানকে চিন্তিত দেখে অনা বলল, কি রে আফনান, কি হয়েছে? রাজেন্দ্র আঙ্কেল ফোন দিয়েছিল আমাকে, আর বলল যে পরশুদিন সিলেটে উনি একটা পার্টি রেখেছেন। পার্টি? কিসের পার্টি? ওনার কোম্পানি এবার 25 বছরে পা দিচ্ছে, আর এই দিন ওনার বিবাহ বার্ষিকীও। ওহ, তা যা সেখানে। এটা কোনো সাধারণ পার্টি না, একটা বিজনেস পার্টি। তোর অবশ্যই সেখানে যাওয়া উচিত। আমি এদিকটা সামলে নেব, তুই চিন্তা করিস না। না না, আঙ্কেল শুধু আমাকে ইনভাইট করেননি, তোকে আর দিশাকেও ইনভাইট করেছেন। আমাকেও? না রে আফনান, আমি যেতে পারবো না। অফিসে অনেক কাজ আছে। একটা কাজ কর, তুই আর দিশাই চলে যা। এমন সময় দিশা ওদের সামনে দিয়ে যেতে লাগল। আফনান ওকে ডাক দিয়ে থামালো। কি হলো জান? কিছু বলবে? হ্যাঁ দিশা, বলছিলাম যে আমাদের একটু সিলেটে যেতে হবে। কেন? সিলেটে কেন যাব? সেখানে একটা বিজনেস পার্টি হবে, আমাদেরকে সেটা অ্যাটেন্ড করতে হবে।
আমাকে কি যেতেই হবে? কেন? যেতে কোনো অসুবিধা তোমার? হ্যাঁ, আসলে আফনান, আমি এই কয়েকদিন এখানে থেকে অনেক টায়ার্ড হয়ে গেছি। দেখো আমার মুখের সেই উজ্জ্বল ভাবটা কেমন যেন হারিয়ে গেছে। আমার ত্বকের এই অবস্থা থাকলে আমাদের বিয়ের সময় আমার ফটো ভালো হবে না। আমাকে এখন ঢাকায় যেয়ে অনেক রূপ চর্চা করতে হবে। প্লিজ বেবি, একটু বোঝো। আমি যেতে পারবো না। সরি। তুমি একাই যাও। কেমন? আচ্ছা ঠিক। তুমি গাড়িতে গিয়ে ওঠো। আমি দেখছি কি করা যায়। দিশা চলে গেল। অনা বলল, দেখ আফনান, কেমন মেয়েকে তুই বিয়ে করতে যাচ্ছিস। ওর তোকে নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা আছে তো ওর রূপচর্চা নিয়ে। থাক, ওর কথা এখন বাদ দে অনা। আমি একাই তাহলে চলে যাব। না না আফনান, তুই এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিসনি। তোর মাথায় এখনো ব্যথা আছে। এই অবস্থায় তোর ওখানে একা যাওয়াটা ঠিক হবে না। তাহলে কাকে সাথে নিয়ে যাব? অনা কিছুক্ষণ ভেবে বলল, একজন আছে যাকে তুই সাথে করে নিয়ে যেতে পারিস। কে সে? অনা এবার অধরাকে ডেকে বলল, অধরা, আফনানকে একটা বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে সিলেট যেতে হবে। এখন ওর শরীর তো খুব একটা ভালো নেই, কিন্তু আমি ওর সাথে যেতে পারবো না। এদিকে অনেক কাজ আমার। আর দিশা ওর সাথে যেতে পারবে না। ও বেচারি অনেক টায়ার্ড হয়ে গেছে। তো তুমি একটু যাবে ওর সাথে? আমি আমি যাব স্যারের সাথে। হ্যাঁ। কি পারবে না যেতে? না মানে আপু, আমি বলছিলাম যে আমি কি করে স্যারের সাথে যেতে পারি? আমি তো ওখানকার কাউকেই চিনব না। আফনান এবার অধরাকে বলল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না অধরা। আমি তো সবসময় তোমার সাথে সাথে থাকব। কোনো অসুবিধা হতে দেব না তোমার। এবার যাবে আমার সাথে? অনা বলল, অধরা প্লিজ আর না করো না। দেখো তুমি আফনানের পিয়ে। ওর প্রতি তোমার একটা দায়িত্ব আছে তো। তুমি সেই দায়িত্বটা পালন করবে না? জি আপু। করব। স্যার, আমি যাব আপনার সাথে। কিছুক্ষণ পর আফনান আর অধরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ওদের চলে যাওয়ার কিছু সময় পর বাস তিনটাও ঢাকার উদ্দেশ্যে রওনা হল। সেই দিন সন্ধ্যাবেলা আফনান গাড়ি চালাচ্ছে আর অধরা বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ অধরা বলল, স্যার, কক্সবাজার থেকে সিলেট যেতে কত সময় লাগে? সাধারণত 12 ঘন্টা আর 25 মিনিট। তবে রাস্তায় জ্যাম থাকলে আরও বেশি সময় লাগে। স্যার, রাস্তায় তো কোনো জ্যাম দেখছি না। তার মানে রাত 12টার আগেই আমরা হোটেলে পৌঁছে যাব, তাই না? রাত 12টা কেন? আমরা 10:30টার মধ্যেই সিলেটে পৌঁছে যাব। কিন্তু স্যার, আমরা সিলেটে থাকব কোথায়? সে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না অধরা। যে হোটেলে পার্টিটা হবে আঙ্কেল সে হোটেলেই আমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ওহ।
তাহলে ঠিক আছে। আচ্ছা অধরা, তুমি বাসায় জানিয়েছ তো যে তুমি আজ ঢাকায় ফিরতে পারবে না? তুমি আমার সাথে যে আজ সিলেট যাচ্ছ সেটা বলেছ তাদের? জি স্যার। মামনিকে বলেছি। তো তিনি কি বললেন? বকেছেন তোমায়? না স্যার। আমাকে কেন মামনি বকতে যাবে? মামনি তো আমায় খুব ভালোবাসে। যখন তাকে বললাম যে আমি আপনার সাথে সিলেট যাচ্ছি তখন সে আর কিছুই বলল না আমাকে। তোমার মামনি তোমাকে অনেক বিশ্বাস করে তাই না? ভালো। বাড়ির মেয়েদের উপরে বিশ্বাস রাখতে হয়। সে শুধু আমাকেই বিশ্বাস করে না স্যার, আপনাকেও অনেক বিশ্বাস করে। তাই নাকি? বাহ, এটাও ভালো। কথা বলতে বলতে আফনান খেয়াল করল গাড়িতে পেট্রোল প্রায় শেষ। তাই আফনান এবার গাড়িটাকে নিয়ে পেট্রোল পাম্পের দিকে গেল। ওখানকার একটা লোককে গাড়িটা ফুল ভরে দেওয়ার জন্য বলে অধরা আর আফনান গাড়ি থেকে বেরিয়ে গেল। গাড়ি থেকে কিছু দূরে তারা দুজন দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ আফনান খেয়াল করল অধরা শীতে গুটিসুটি হয়ে যাচ্ছে। তুমি ঠিক আছো? জি স্যার। আমি ঠিক আছি। কোথায় ঠিক আছো? শীতে তো তুমি শেষ হয়ে যাচ্ছ। আসলে স্যার, গাড়ির মধ্যে একটুও শীত লাগছিল না, তাই সব চাদরগুলো আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আমি ঠিক আছি স্যার, সমস্যা নেই। আফনান এবার নিজের ব্লেজারটা খুলে অধরার দিকে দিয়ে বলল, নাও। এটা পরে থাকো, তাহলে শীত কম লাগবে। না না স্যার। আমার লাগবে না, আমি বললাম তো আমি ঠিক আছি। আফনান এবার আর কোনো কথা না বলে এক প্রকার জোর করেই অধরাকে ব্লেজারটা পরিয়ে দিল। এই পাম্পের সামনে মানে রাস্তার ওই দিকে দেখো একটা হোটেল আছে, চলো কিছু একটা খেয়ে আসি। না স্যার। আমি কিছু খাবো না। আপনি খেয়ে আসুন। আচ্ছা অধরা, তোমার কি সবার কথা দুইবার শুনতে খুব ভালো লাগে? আমি তোমাকে যখনই কিছু করতে বলি তুমি তখনই আগে না শব্দটা ব্যবহার করো। শোনো, সিলেট যেতে এখনো আমাদের 3-4 ঘন্টা লাগবে। সেই দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম, তারপর আর কিছু খায়নি। এখন যখন গাড়িটাকে একটু থামিয়েছি তখন চলো কিছু খেয়ে আসি। অধরা আর না করল। আফনান অধরাকে নিয়ে রাস্তার ওই পাশের হোটেলে চলে গেল। সামান্য কিছু খাবার অর্ডার দিয়ে ওরা খাওয়া শুরু করল। খেতে খেতে অধরা আফনানের দিকে কয়েক নজর তাকাল। আফনান এখন একটা নীল কালারের শার্ট গায়ে দিয়ে আছে। এতক্ষণ ব্লেজার ছিল বলে ওর শীত লাগেনি, কিন্তু ব্লেজারটা খোলার পর এখন বেশ শীত শীত লাগছে। হোটেল থেকে বেরোনোর পর অধরা বলল, স্যার। বলো। অধরা এবার ব্লেজারটা খুলে আফনানকে দিয়ে বলল, এই নিন, এটা পরে নিন। না না, তোমার তো শীত লাগছে, তুমি পরো। আমি ঠিক আছি। স্যার, আমি অলরেডি একটা পাতলা সোয়েটার পরে আছি কিন্তু আপনি এই শার্টটা ছাড়া আর কিছুই পরেননি। নিন, আপনার ব্লেজারটা পরে নিন। আমার থেকে বেশি এখন এটা আপনার দরকার।
আফনান আর কোনো কথা বলল না। অধরার কাছ থেকে ব্লেজারটা নিয়ে পরে নিল। রাত সকাল 10:23। আফনান আর অধরা সিলেটের ভ্যালি গার্ডেন হোটেলে পৌঁছে গেল। মি বসু এই হোটেলেই আফনান আর অধরার জন্য 2টি রুম বুক করে রেখেছেন। অধরা আর আফনান সেখানে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সন্ধ্যাবেলায় পার্টি হচ্ছে। পার্টিতে লোক গমগম করছে। এবার সেখানে আফনান আর অধরাও গেল। আফনান আজ সবকিছু ব্ল্যাক পরেছে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক ব্লেজার। এদিকে অধরা গোলাপি কালারের একটা গাউন পরেছে, তার সাথে ম্যাচ করে হেজাব। আফনান আর অধরাকে দেখে মি বসু এগিয়ে গেলেন ওদের দিকে। আরে আফনান, এসো এসো, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে দেখা হচ্ছে। বিবাহ বার্ষিকী আর কোম্পানির সফলতার অনেক অনেক শুভেচ্ছা আঙ্কেল। আমি ভালো আছি। আপনি? থ্যাংক ইউ। আমিও খুব ভালো আছি। অধরার দিকে তাকিয়ে বলল, এইটা অধরা, তাই না? তোমার পিয়ে। জি। অধরা মি বসুকে দেখে সালাম দিল। মি বসু সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো? জি, ভালো আছি। এবার মি বসু তার বউ দীপাকে ডাকতে লাগলেন, দীপা, এদিকে এসো, দেখো কারা এসেছে। এবার মিসেস দীপা বসু সেখানে এসে বললেন, আরে আফনান যে, কেমন আছো? জি আন্টি, ভালো আছি। আপনি? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। অধরাকে বলল, কেমন আছো অধরা? জি ভালো। দীপা বসু অধরাকে বললেন, অধরা, তোমার কথা অনা আমায় বলেছে। তাই তোমাকে চিনতে আমাদের কোনো অসুবিধা হলো না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? চলো ভেতরে চলো, আমি তোমাকে সবার সাথে দেখা করিয়ে দিচ্ছি। এসো। অধরা ওনার সাথে চলে গেল। পার্টি প্রায় শেষের পথে। আফনান মি বসুর সাথে আছে আর অধরা মিসের বসুর সাথে। হঠাৎ মি বসু আফনানকে বললেন, আফনান, যতদূর তোমার পিয়ে মানে অধরাকে দেখলাম, তাতে মনে হচ্ছে মেয়েটা বেশ ভালো। শান্তশিষ্ট, ভদ্রশালীন। তোমার ভাগ্য অনেক ভালো যে এমন একটা পিয়ে পেয়েছ। না হলে আজ কালকার মেয়েরা প্রত্যেকটা কথায় যা নকশা করে তার ভার ওঠানো কোনো কথার কথা নয়। জি আঙ্কেল। পরদিন সকালবেলা আফনান অধরার রুমে এলো এটা বলতে যে একটু পরেই ওরা এখান থেকে রওনা দেবে। কিন্তু ঘরে এসে দেখে অধরা জানালার সামনে একটা চেয়ার নিয়ে বাইরে কি যেন একটা দেখছে। অধরা, অধরা, কি দেখছো ওইভাবে? স্যার, ওই দিকে একটু দেখুন, ওই পাহাড়ে সব চায়ের বাগান। আফনান জানালা দিয়ে তাকিয়ে দেখল সামনে ইয়া বড় একটা পাহাড় আর সেই পাহাড়ের পুরোটা জুড়ে চায়ের বাগান। স্যার, বলছিলাম যে যাবেন একটু ওখানে? আমার ছোটবেলা থেকেই চায়ের বাগান দেখার খুব শখ। প্লিজ স্যার, চলুন একটু ওখানে। প্লিজ প্লিজ। অধরা এভাবেই আফনানের সামনে আকুতি মিনতি করতে লাগল আর আফনান ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকল। আচ্ছা ঠিক আছে চলো। আফনান আর অধরা এখন চায়ের বাগানে। স্যার চলুন না ওই ওপরের দিকে উঠি। অধরা আর আফনান পাহাড়ের উপরের দিকে উঠতে লাগল। হঠাৎ অধরা একটা হিসহিস শব্দ পেল। পেছনে ফিরে আফনানের পায়ের দিকে তাকাতেই দেখে একটা কালো সাপ আফনানের পায়ে ছোবল মারবে বলে ফনা তুলছে।
অধরা আফনানকে ধাক্কা দিয়ে চায়ের বাগানের মধ্যে ফেলে দিল আর সাপটা অধরার পায়ে ছোবল মারল। আফনান জোরে চিৎকার করে বলল, অধরা! অধরা পড়ে যেতে লাগলে আফনান উঠে ওকে ধরে। সাথে সাথে অধরার চোখ বন্ধ হয়ে যেতে লাগল। আফনান অধরাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, অধরা, অধরা, চোখ খোলো। কি হলো অধরা? চোখ খোলো বলছি। অধরাকে এই অবস্থায় দেখে আফনানের চোখ দিয়ে পানি পড়তে লাগল। কেন এমনটা করলে তুমি? আমাকে সরিয়ে দিয়ে কেন নিজের সাপের মুখে এসে পড়লে? বলো, কেন এমনটা করলে? না, তোমার কিছু হবে না। আমি তোমাকে কিছু হতে দেব না। আমি তোমাকে নিয়ে এখনই হসপিটালে যাব। কিচ্ছু হবে না তোমার। আফনান অধরাকে কোলে নিতে লাগল। এদিকে আফনানের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। ওদের মধ্যে থাকা একজন বুড়িমা আফনানকে বললেন, ওকে ল্যাঙা সাপে কামড়েছে। সাপটা বেশি বিষধর না। কিন্তু বেশিক্ষণ দেহে বিষ থাকলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। এই জায়গাটা তো শহরের একদম শেষ দিক। হাসপাতাল এখান থেকে অনেক দূর। যেতে যেতে 1 ঘন্টারও বেশি লেগে যাবে। ততক্ষণে তো মেয়েটার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। দুঃখিত। আমি সিলেটের আঞ্চলিক ভাষা জানি না, তাই ওই মহিলার কথাগুলো সাধারণ ভাষাতেই লিখলাম। তাহলে এখন আমি কি করব? কি করে বাঁচাবো আমি আমার অধরাকে? বলুন। আমরা সবাই এখানেই কাজ করি। 2-3 দিন পরপরই আমাদের কেউ একজন এই ল্যাঙা সাপের কামড় খায়। কিন্তু আজ পর্যন্ত কাউকেই আমরা হাসপাতালে নিয়ে যাইনি। আমরা কিছু টোটকা চিকিৎসা জানি। ওইগুলো দিয়েই আমরা রোগীকে সুস্থ করে তুলি। আফনান ব্যস্ত হয়ে বলল, কি সেই টোটকা চিকিৎসা? ওই মেয়েটির পায়ে যে জায়গায় সাপে কামড় দিয়েছে সেই জায়গা থেকেও রক্ত চুষে বের করে ফেলতে হবে। রক্তের সাথে সাথে সাপের বিষও শরীর থেকে বেরিয়ে যাবে। তবে ওইভাবে রক্ত চোষার কারণে তোমার। বুড়িমা কথাটা শেষ করতে পারল না। তার আগেই আফনান অধরার পায়ে যে জায়গায় সাপটা কামড় দিয়েছিল সেখান থেকে চুষে রক্ত বের করতে শুরু করল। 20-এর 25 বার রক্ত চুষে বের করল। কিন্তু তারপর আর পারল না, কারণ আফনান এবার অজ্ঞান হয়ে গেল। আফনানকে অজ্ঞান হয়ে যেতে দেখে বুড়িমা বললেন, আমার কথাটা পুরোপুরি না শুনেই ছেলেটা এই কাজ করতে গেল। আমি তো ওকে বলতেই যাচ্ছিলাম যে ওই মেয়েটার শরীর থেকে বিষ চুষে বের করতে গেলে ওই ছেলেটার শরীরেও বিষ ঢুকে যাবে। কিন্তু আচ্ছা, সে যাই হোক। কই গো তোমরা? ধরো ধরো, ধরো এদের, আর আমার বাড়িতে একটু দিয়ে আসো। সবাই অধরা আর আফনানকে ধরে ওই বুড়িমার বাড়িতে দিয়ে আসল। রাত 9টার দিকে আফনানের জ্ঞান ফিরল। চোখ খুলে চারপাশটা একবার দেখার চেষ্টা করল কিন্তু কিছুই দেখতে পেল না। কারণ যে রুমে ও এখন আছে সেই রুমটা একদম অন্ধকার। আফনান উঠে বসার চেষ্টা করল কিন্তু উঠতে পারল না। মাথার ব্যথাটা অনেক বেড়ে গেছে। কিছুক্ষণ পর বুড়িমা ওই রুমে এসে লাইট জ্বালালো। চোখের উপরে আলো এসে পড়তেই আফনান জেগে গেল। চোখ খুলে বলল, কে? আমি বাবা। আমি কে? এবার বুড়িমা আফনানের সামনে এসে দাঁড়াল। আফনান তাকে চিনতে পেরে বলল, ওহহ, আপনি এখানে কি করছেন? আর আমিই বা কোথায়? তুমি এখন আমার বাসায়। ওই মেয়েটার শরীর থেকে বিষ নামাতে গিয়ে তুমি নিজেই বেহুশ হয়ে পড়েছিলে।
তখন তোমাকে তুলে এনে আমার এখানে রেখেছি। আর অধরা? অধরা কোথায়? ও কেমন আছে এখন? অধরা মানে যাকে সাপে কামড়েছিল সেই মেয়েটা? হ্যাঁ। কোথায় ও? কেন? তোমার পাশেই তো রয়েছে। আফনান এবার নিজের ডানদিকে তাকিয়ে দেখল অধরা ওর পাশেই শুয়ে আছে। এতক্ষণ অন্ধকার থাকায় আফনান অধরাকে দেখতে পায়নি। আফনান অধরাকে ডাকতে লাগল, কিন্তু বুড়িমা আফনানকে থামিয়ে বললেন, ওকে ডেকো না বাবা, তোমাদেরকে কিছু ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তার মধ্যে ওই মেয়েটার জন্য একটা ঘুমের ওষুধও ছিল। ওর এখন ঘুম ভাঙবে না, একেবারে কাল সকালে ঘুম ভাঙবে। আর একটা কথা, তুমি তো রাতের বেলা কোনো ভারী খাবার খেতে পারবে না, তাই একটু পরে তোমাকে এক গ্লাস গরম দুধ দিয়ে যাব, ওটা খেও। এখন একটু বিশ্রাম নাও। আফনান কৃতজ্ঞতার দৃষ্টিতে বুড়িমার দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের জন্য যা করলেন তার ঋণ আমরা কিভাবে শোধ করব বলুন তো? থাক বাবা, এসব কথা পরে হবে। এখন একটু ঘুমাও দেখি, তোমার শরীরটা তো খারাপ, ঘুমিয়ে পড়ো। বুড়িমা রুম থেকে চলে গেলেন, তবে রুমের লাইট অন করে রেখে গেলেন। কোনো রকমে উঠে বসে অধরার বাম হাতটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে আফনান বলল, কখনো ভাবিনি তোমাকে এভাবে আমার পাশে শুয়ে থাকতে দেখতে পারব। জানো অধরা, তোমাকে এই ঘুমিয়ে থাকা অবস্থায় আরো বেশি সুন্দর লাগে। তোমাকে এখন একটা পরীর মতো লাগছে, হয় ঘুমন্ত লাল পরী কিংবা ঘুমন্ত নীল পরীর মতো। জানি, তুমি যদি এখন জেগে থাকতে তাহলে চোখ দুটো বড় বড় করে আমাকে জিজ্ঞাসা করতে, স্যার, আপনি এসব কি বলছেন? কিন্তু বিশ্বাস করো অধরা, এসব তো কিছুই না। এর থেকেও অনেক বেশি কথা আমার মনে জমে আছে। মাঝে মাঝে তোমাকে সেসব জানাতে খুব ইচ্ছা করে। খুব ইচ্ছা করে তোমাকে বলতে, যেদিন তুমি প্রথমবার আমার অফিসে এসেছিলে ইন্টারভিউয়ের জন্য, সেদিনই তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। প্রথম দেখাতেই খুব বেশি পছন্দ করে ফেলেছিলাম তোমায়। সেজন্যই তো আমার দেওয়া সেই 3টা শর্তে রাজি না থাকা সত্ত্বেও আমি তোমাকে এই চাকরিটা দিই। হয়তো তোমার প্রতি সামান্য একটা ভালো লাগা ছিল বলেই সেদিন এই কাজটা করেছিলাম। কিন্তু এই ভালো লাগাটা সময়ের সাথে সাথে আরও বেড়ে যেতে থাকে। তোমার সামান্য কষ্টটুকুও যেন আমার চোখের কাঁটার মতো বাঁধত। একদিন সকালে আমি দেখি অফিসে যাওয়ার জন্য তুমি রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছ। তাই সেদিনই আমি তোমার জন্য একটা অফিসের গাড়ির ব্যবস্থা করে দিই। কিন্তু সেদিন আমার খুব কষ্ট হয়েছিল তোমার জন্য, যেদিন আমি তোমার পরিবারের ব্যাপারে জানি। হয়তো সেদিন তুমি ঠিকই বলেছিলা, মা বাবা মারা যাওয়ার পর পৃথিবীর সবাই আমাদের জন্য পর হয়ে যায়। দিন যত যেতে থাকে ততই আমি তোমাকে আরও বেশি পছন্দ করতে থাকি। এমনকি রাতের বেলায় যখন আমি ঘুমাতে যেতাম তখন চোখ বোজার সাথে সাথে আমি তোমার ওই চোখ দুটি দেখতে পেতাম। আমার অবস্থা এতটাই খারাপ হতে থাকল যে তোমাকে হারানোর ভয়টা আমার মনে আরও গভীরভাবে ছেপে গেল। তাই আমি আমার লয়ারকে বলে সেদিন ওই উদ্ভট পেপারগুলো বানিয়েছিলাম আর তাতে তোমার স্বাক্ষরও নিয়েছিলাম, যাতে কোনোভাবেই আমি তোমাকে হারিয়ে না ফেলি। জানো, সেদিন রেস্টুরেন্টে তোমাকে কাছে পাওয়ার ইচ্ছাটা যেন মাথায় চেপে বসেছিল। তাই সেদিন তোমাকে আমার অনেক কাছে নিয়ে এসেছিলাম। যখন ওই গানের খেলাতে আমি হেরে গেছিলাম আর তুমি জিতে গেছিলাম, তখন তোমার হাসি দেখে মনে হয়েছিল তোমার ওই মিষ্টি হাসির জন্য বারবার তোমার কাছে হেরে যায়। জানো অধরা, যখন দিশা অফিসে সবার সামনে তোমার উপর অপবাদ ছুড়ছিল তখন আমার খুব ইচ্ছা করছিল দিশার বলা প্রত্যেকটা কথাকে মিথ্যা প্রমাণ করে দিতে। কিন্তু করিনি। কেন জানো? কারণ আমার একটা ভয় ছিল। সেদিন যদি তোমার হয়ে কথা বলতাম তাহলে সবাই আমাকে জিজ্ঞাসা করত যে আমি কেন তোমার হয়ে কথা বলছি।
তবে কি আমি তোমায় ভালোবাসি? এই প্রশ্নের উত্তরটা আমি কি করে দিতাম বলো? হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেই কথা সবার সামনে স্বীকার করে তোমাকে আমি আমার জীবনের সাথে জোড়াতে চাই না। কারণ আমার যে একটা কালো অতীত আছে। জানি তুমি আমার বলা কোনো কথাই শুনতে পাওনি, কিন্তু একজন আছে যে সব জানে, সব শুনছে। হে আল্লাহ, আমি বলবো না তুমি অধরাকে আমার জীবনে নিয়ে আসো বা ওর মনে আমার জন্য ভালোবাসা তৈরি করে দাও, কারণ আমি অধরার ভালোবাসা পাওয়ার যোগ্য নই। কিন্তু এটা অবশ্যই তোমার কাছে চাইব যে আমার মন থেকে তুমি অধরাকে মুছে দাও। আমি দিশার সাথে বিয়ে করে সুখে থাকতে চাই। এবার আফনান শুয়ে পড়ল আর বলল, কিছু ঘটনার জন্য আমি আজ অনুতপ্ত। কিছু সিদ্ধান্তের কারণে আমি আজ ভুক্তভোগী। হয়তো এগুলো সারা জীবন আমাকে পীড়া দেবে। হয়তো কষ্ট হবে এসব কাটিয়ে উঠতে। হয়তো কিছু জিনিস ঝেড়ে ফেলতে পারবো না। তবুও আমাকে এগিয়ে যেতে হবে, সীমানা ছাড়িয়ে, আকাশ পানে। হতে হবে ছাতক পাখি, যার দৃষ্টি থাকবে সবসময় উপরের দিকে। থাকতে হবে উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু উচ্চবিলাসিতা নয়। সকালবেলা অধরা ঘুম থেকে উঠে চারপাশটা দেখতে লাগল। আমি কোথায় এখন? এটা কোনো জায়গা? উফ, মাথাটা এমন চিনচিন করছে কেন? হঠাৎ অধরার আফনানের কথা মনে পড়ল। স্যার, স্যার কোথায়? অধরা এবার তাড়াতাড়ি করে খাট থেকে নেমে দরজার দিকে দৌড় দিল। কিন্তু দরজার কাছে যেতেই ও একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগল। কিন্তু পড়ল না, তার আগেই অধরাকে ধরে ফেলা হল। ঘটনাকালে অধরা চোখ বন্ধ করেছিল। কিছুক্ষণ পর চোখ খুলে দেখল যে ও আফনানের সাথে ধাক্কা খেয়েছে আর সেই ওকে ধরেছে। এসব কি অধরা? ঘুম থেকে উঠতে না উঠতেই তুমি এভাবে কোথায় দৌড়ে চলে যাচ্ছিলে? আপনাকে খুঁজতেই যাচ্ছিলাম স্যার। কোথায় ছিলেন আপনি? জানেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? আর আপনি ঠিক আছেন তো? ওই সাপটা আপনাকে কিছু করেনি তো? শান্ত হও অধরা। এমন অধৈর্য কেন হচ্ছ? আর সাপ আমাকে কিছু করেনি। আমাকে কিছু করার আগেই তো তুমি ওর ছোবলটা খেয়ে নিলে। আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিপদের মুখে ঠেলে দিল। স্যার, এসব কথা এখন রাখুন আর এটা বলুন যে এটা কোনো জায়গা? আমরা কোথায় এখন? যে কাল তোমার জীবন বাঁচিয়েছিল এটা তার বাসা। এমন সময় সেখানে বুড়িমা এসে বললেন, উঠি গেছো তুমি? কেমন লাগছে এখন? মাথাটা কি অনেক ভারী ভারী লাগছে? না, আমি তো ঠিক আছি। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। কে আপনি? আফনান বলল, উনিই তো সে যার কথা আমি তোমাকে এখন বলছিলাম। উনি আমাদের এখানে ওনার বাসায় এনে আশ্রয় দিয়েছেন। ওহহ। বুড়িমা বললেন, অনেক তো কথা হলো। এবার তোমরা সবাই আমার সাথে খেতে চলো দেখি। জি। কিছুক্ষণ পর আফনান, অধরা আর বুড়িমা একসাথে সকালের খাবার খেল। খাবার খাওয়ার পর আফনান একটু বাইরে গেল অনার সাথে কথা বলতে, আর অধরা বুড়িমার সাথে গল্প করতে লাগল। সত্যিই দাদিমা, আপনি যদি না থাকতেন তাহলে যে আমাদের কি হতো? অধরার কাছ থেকে দাদিমা শোনার পর বুড়িমার চোখ থেকে পানি পড়তে লাগল। বুড়িমাকে কাঁদতে দেখে অধরা বলল, এ কি দাদিমা, আপনি কাঁদছেন কেন? জানো, আজ আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তবে এক সময় ছিল। আমার একটা সুখের সংসার ছিল যেখানে আমার স্বামী, আমার ছেলে আর ছেলের বউ থাকত। কিন্তু 17 বছর আগে আমার স্বামী মারা যাওয়ার পর আমার ছেলে আর বৌমা মিলে আমেরিকায় চলে যায়।
তারপর থেকে 2-3 মাসে একবার হয়তো আমার সাথে ওদের কথা হতো। বৃদ্ধ মাকে এই দেশে একা রেখে সেই যে আমার ছেলে বিদেশ চলে গেল, আজ পর্যন্ত একবারও ফেরেনি। কত আশা নিয়ে ছেলেটাকে মানুষ করেছিলাম। ভেবেছিলাম ওই আমার বুড়ো বয়সের ভরসা হবে। কিন্তু না, তেমন কিছুই হলো না। ওরা ওখানে আরাম করে থাকে আর আমি এখানে ওই চায়ের বাগানে কাজ করে নিজের পেট চালাই। এই দেখো, আমিও আবার কি সব বলতে শুরু করলাম। আর একটা রুটি দেব? না না, জানো অধরা, তুমি যখন আমাকে দাদিমা বলে ডাকলে তখন আমার মিনুর কথা মনে পড়ে গেল। মিনু হলো আমার ছেলের মেয়ে। তোমার থেকে একটু ছোট হবে। ওকে কখনো চোখে দেখিনি, তবে 2-1বার ওর কথা শুনেছি ফোনে। দাদিমা, আর কখনো নিজেকে একা ভাববেন না, কারণ আজ থেকে আমিও আপনার পরিবারের একজন। কি? আমাকে নিজের পরিবারের একজন ভাবতে পারবেন না? খুব পারবো রে মা, খুব পারবো। তা তোমার পরিবারে কে কে আছে মা? পরিবারের কথা শুনতেই অধরার মুখটা কালো হয়ে গেল। মাথা নিচু করে বলল, এই পৃথিবীতে আমার কেউ নেই দাদিমা। আব্বু আম্মু মারা যাওয়ার পর একটা অনাথ আশ্রমেই আমি বড় হই। বুড়িমা অধরাকে জড়িয়ে ধরে বললেন, আর কখনো বলবে না যে এই পৃথিবীতে তোমার কেউ নেই। আমি আছি তো, তোমার দাদিমা। হুম। তবে আফনানের মতো এত ভালো স্বামী যখন তোমার কাছে আছে তখন তোমার আর কারোর ভালোবাসার দরকার হওয়ার কথা না। আমি দেখেছি তো, যখন তোমাকে ওই সাপটা কামড়ালো তখন তোমার স্বামী যন্ত্রণায় ছটফট করছিল, যেন মনে হচ্ছে ওকেই সাপে কামড়েছে। আর ওই তো তোমাকে বাঁচিয়েছে, তোমার শরীর থেকে বিষ চুষে বের করে। অধরা এসবের কিছুই জানত না, তাই কিছুটা অবাক হয়ে বলল, তাই নাকি? হ, সত্যি তুমি খুব ভাগ্যবতী, কারণ অনেক ভাগ্য করেই এমন স্বামী পাওয়া যায়। না না দাদিমা, তোমার কোথাও ভুল হচ্ছে। উনি আমার স্বামী নন। উনি তো আমার বস, আমার অফিসের বস। ও তাই নাকি? ওকে দেখে তো তা মনে হয়নি। তবে সে যাই হোক, ছেলেটা সত্যিই অনেক ভালো। বিকেলের দিকে অধরা আর আফনান সিলেট ছেড়ে ঢাকার দিকে রওনা দিল। আসার সময় আফনান বুড়িমাকে কিছু টাকা দিতে চাইলে বুড়িমা তা নেন না। তিনি শুধু ওদেরকে সময় পেলে আবার তার কাছে বেড়াতে আসার কথা বলেন। রাত তখন 10টা। অধরা বাসায় এসে গেল। বাসায় এসে সবার সাথে দেখা করে ঘুমানোর জন্য নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর অধরার রুমে জেরিন এলো। জেরিনকে দরজায় দেখে অধরা বলল, আরে তুই ওখানে কেন দাঁড়িয়ে আছিস? আয় ভেতরে আয়। জেরিন ভেতরে আসার পরপরই অধরাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। জেরিনের এমন হঠাৎ কান্নার কারণ অধরা বুঝতে পারল না। কি রে, কি হলো তোর? এভাবে কাঁদছিস কেন? জেরিন, কি হয়েছে আমায় বল। অধরার কথায় জেরিন এবার কিছুটা শান্ত হল। অধরাকে ছেড়ে দিয়ে চোখ মুছে ওর সামনে মাথা নিচু করে বসে রইল। কি হয়েছে জেরিন? চুপ করে আছিস কেন? বল আমায়। জেরিন কাঁদো কাঁদো গলায় বলল, তোকে আমি বলেছিলাম আমাকে ছেড়ে ওই ট্রিপে যাস না।
দেখলি তো কি কি হয়ে গেল তোর সাথে, প্রথমে ওই গুন্ডারা আর তারপর ওই সাপ। অধরা জেরিনকে থামিয়ে দিয়ে বলল, হুশ কি করছিস কি? দরজা খোলা আছে, কেউ শুনতে পেয়ে যাবে এসব কথা। আচ্ছা, কেউ জানে না তো যে আমার সাথে ট্রিপে কি কি হয়েছে? না। কেউ কিচ্ছু জানে না। তুই সবাইকে বলতে নিষেধ করেছিলি বলে আমি কাউকে কিচ্ছু বলিনি, এমনকি মাম্নিকেও না। ভালো করেছিস এটা। কিন্তু এটা কি করলি অধরা? নিজের বশকে বাঁচাতে গিয়ে তুই সাপের কামড় খেলি? আমার কথাটা একবারও ভাবলি না? তোর যদি ওই সময় কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো এটা কি তুই একবারও ভেবে দেখিসনি? জেরিন, কি সব বলছিস তুই? তোর কথা আমি ভাবব না সেটা কি হতে পারে? না, হতে পারে না। কিন্তু জেরিন, ওই সময় স্যারকে বাঁচানোটা বেশি দরকারি ছিল। আর ওই সাপটা বেশি একটা বিষধর ছিল না। একদিনের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তুই আর এসব বিষয়ে ভাবিস না তো। এখন বল এদিকের কি অবস্থা? এদিকের অবস্থা তো ভালো। আচ্ছা শোন, তোর প্রিয়ার কথা মনে আছে, আমাদের সাথে কলেজে পড়তো? প্রিয়া? হ্যাঁ মনে আছে তো। কিন্তু ওর কথা হঠাৎ বলছিস কেন? কিছু হয়েছে ওর? আরে না, ও আজ সকালে এসেছিল এখানে। কেন? ওর বিয়ের কার্ড দিতে। বিয়ের কার্ড? ও বিয়ে করছে তাহলে? কিন্তু কাকে? মনিরকে। মনিরের কথা মনে আছে? এ তো সেই ছেলেটা না যে ক্লাসে পড়াশোনা কিছু পারত না। মাসখানেক আগেই তো তোর আর আমার সাথে ওর দেখা হয়েছিল। তখন ও বলেছিল ও বেকার হয়ে বাসায় বসে আছে। এমন একটা বেকার ছেলের সাথে প্রিয়ার মতো এত ব্রাইট একটা ছাত্রীর বিয়ে কি করে হয়? বাসা থেকে মেনে নেবে ওদের? আরে, মনির বেকার হলে কি হবে, ওদের পারিবারিক অবস্থা প্রিয়াদের থেকে অনেক ভালো। হুম। আচ্ছা, এটা নিশ্চয় লাভ ম্যারেজ। অবশ্যই। ভালোবাসা তো আর জাতপাত, ধর্ম, ছোট বড়, গরিব ধনী দেখে হয় না। এটা তো এমনিই হয়ে যায়। না চাইলেও জীবনের কোনো একসময় কখনো না কখনো কেউ একজন এসে আমাদের মনকে খুব গভীরভাবে ছুঁয়ে যায়। জানিস অধরা, ভালোবাসার মানুষের স্পর্শটা পৃথিবীর আর সব মানুষের স্পর্শ থেকে আলাদা হয়। তার হাতের ছোঁয়া পেতে বারবার মন চাই। তার সাথে থাকলে মনে হয় পৃথিবীর সবচেয়ে আপনজনের সাথে আছি। জীবনের বাকি মুহূর্তগুলো তার সাথেই কাটাতে ইচ্ছা করে। জেরিন, তুই এসব কি করে জানিস? জানি মানে আম্মম, ওই তো মানে তুই কাউকে ভালোবেসে ফেলেছিস, তাই না? আরে না না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? আমি সব বুঝতে পেরেছি, তুই নির্ঘাত কারোর প্রেমে পড়েছিস। এখন আর ঢং করিস না। বল, কাকে ভালোবেসেছিস? কে সেই ছেলে? নাম কি তার? কি করে? আচ্ছা, আমি কি তাকে চিনি? বলবো, বলবো। ওর ব্যাপারে সব তোকে বলবো আমি। কিন্তু এখন না। পরে। পরে মানে? পরে কখন? জানি না কখন, তবে এখন না। ঠিক সময় আসলে সব জানতে পারবি। আচ্ছা ঠিক আছে। কিন্তু এটা তো বলে যা যে ছেলেটা তোকে ভালোবাসে কি না। এখনো জানি না। আচ্ছা এসব বাদ দে, আর ঘুমিয়ে পড়।
কাল সকালে তো আবার অফিসে যেতে হবে। না, কাল যেতে হবে না। কাল স্যার আমায় ছুটি দিয়েছেন। ওহ, ভালো হয়েছে এটা। কিন্তু তুই তো নিশ্চয় অনেক টায়ার্ড এখন। অনেক জার্নি করেছিস। নে এবার ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে। জেরিন রুম থেকে চলে গেলে অধরা দরজা আটকে লাইট অফ করে শুয়ে পড়ল। কিন্তু ঘুম আর এলো না। অধরা জেরিনের বলা কথাগুলোই ভাবতে লাগল। জেরিন একটু আগে যা যা বলে গেল তার সবই তো আমার সাথে ঘটেছে। স্যারের সাথে থাকতে আমার খুব ভালো লাগে। তার সাথে কথা বলতে, হাসতে কাঁদতে সবকিছু করতে ভালো লাগে। এমনকি স্যার যেদিন রেস্টুরেন্টে আমার একদম কাছে চলে এসেছিলেন তখনও আমি তাকে দূরে সরিয়ে দিতে পারিনি। আসলে সেই ইচ্ছেটাই মনে আসেনি। তাহলে কি আমি আফনান স্যারকে ভালোবেসে ফেলেছি? পরদিন সকালবেলা আফনান অফিসে এসে নিজের কেবিনে ঢুকল। কিছুক্ষণ পর অনাও ওর কেবিনে এলো। আরে অনা, তুই আজ ঢাকায় আসবি সেটা তো বলিসনি। কখন এলি? এই তো ঘণ্টাখানেক আগেই এলাম। বাসায় গিয়েছিলাম আগে, কিন্তু সেখানে গিয়ে দেখি তুই অফিসে চলে এসেছিস। তাই আমিও এখানে চলে এলাম। কিন্তু আফনান, তোর আজ অফিসে আসার কি দরকার ছিল? রেস্ট নিতে পারতিস আজ একটু। রেস্ট নিয়ে কি করব অনা? আমি একটুও টায়ার্ড না। আর তাছাড়া অফিসের অনেক কাজ পেন্ডিং ছিল তাই চলে এলাম। ভালো কথা, পুলিশের সাথে তোর কোনো কথা হলো? ওই ছেলে দুটোকে কি খুঁজে পাওয়া গেছে? হ্যাঁ, পুলিশের সাথে আমার কথা হয়েছে কিন্তু ওনারা এখনো ওই ছেলে দুটোকে খুঁজে পায়নি। ওহ, তাহলে আমি আজ ওনাদের সাথে একটু কথা বলে দেখি এবার কি করা যায়। আফনান, একটা প্রশ্ন করব তোকে? হ্যাঁ, করো না। কথা দে, একদম সত্যিটাই বলবি। আজ পর্যন্ত কখনো আমি তোকে মিথ্যা বলেছি নাকি যে আজ বলতে যাব? তুই বল, কি জানতে চাস? তুই কি অধরাকে ভালোবাসিস? অনার প্রশ্ন শুনে আফনান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। আসলে ও স্বপ্নেও ভাবেনি যে অনা ওকে এই প্রশ্নটা এইভাবে করবে। কি রে, দাঁড়িয়ে গেলি কেন? আমি তোকে উঠে দাঁড়াতে বলিনি। শুধু এটা জানতে চেয়েছি যে তুই কি অধরাকে ভালোবাসিস। আফনান পেছনে থাকা জানালার দিকে ফিরে বলল। এটা কেমন ধরনের প্রশ্ন অনা? আমি কেন অধরাকে ভালোবাসতে যাব? না, আমি ওকে ভালোবাসি না তো। মোটেও ভালোবাসি না। অনা এবার উঠে দাঁড়িয়ে বলল। তা এই কথাটা বলার জন্য জানালার দিকে ফিরলি কেন? আমার দিকে ফিরে আমার চোখে চোখ রেখেও তো এই কথাটা বলতে পারতিস। তবে কি তুই আমাকে মিথ্যা বলছিস? আফনান এবার অনার দিকে ফিরল আর বলল। আমি কোনো মিথ্যা বলছি না অনা। যেটা সত্যি সেটাই বলছি। আমি কাউকে ভালোবাসি না। কাউকে না। মনে মনে বলল, সরি অনা। আজ জীবনে প্রথমবার তোকে মিথ্যা বললাম। তোর কাছ থেকে সত্যিটা লুকালাম। কিন্তু এই সত্যিটাকে আমি কারোর সামনে আনতে চাই না। আমি অধরাকে ভালোবাসতে না, ভুলে যেতে চাই। অনা আবার বলল, কিন্তু আফনান তোর চোখ তো সে কথা বলছে না। তোর আচরণগুলো বারবার প্রমাণ করে দেয় যে তুই অধরাকে ভালোবাসতে শুরু করেছিস। আচ্ছা, তুই যদি অধরাকে ভালো না বাসিস তাহলে ওর এত কেয়ার করিস কেন? কেন সেদিন ওকে এই চাকরিটা দিয়েছিলি? কেন ওর জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলি? আর ওই উদ্ভট পেপারগুলোর কি মানে আফনান, যেটায় তুই অধরার সাইন নিয়েছিলি ওরকম শর্ত আজ পর্যন্ত কোনো কোম্পানি তার স্টাফদের দিয়েছে বলে তো আমার মনে হয় না। কেন তুই সেদিন দিশার সাথে না এসে অধরার বাসে ওর সাথে এসেছিলি? আমি তোকে ছোটবেলা থেকেই চিনি আফনান। আমি জানি তোর গান কতটা পছন্দ।
গান নিয়ে কোনো খেলায় কেউ তোকে কখনো হারাতে পারত না। সেখানে কি না তুই ইচ্ছা করেই সেদিন হেরে গেলি, তাও আবার অধরাকে জেতানোর জন্য? কেন তোর চোখে সবসময় আমি অধরার জন্য ভালোবাসাটাই দেখতে পাই? যখন তুই অধরার সাথে থাকিস তখন তুই সবথেকে বেশি খুশি থাকিস, বারবার এই কথাটাই আমার কেন মনে হয়? তা আমি কি করে বলবো অনা? তোর কি মনে হয়, কেন মনে হয় তার উত্তর আমি কি করে দেব? তবে এতটুকু তোকে বলতে পারবো যে আমি কাউকে ভালোবাসি না, কিন্তু অধরা তো তোকে ভালোবাসে। তোকে কি ও নিজের মুখে এই কথাটা বলেছে? না, ও আমাকে কিছু বলেনি। তবে ওকে দেখেও আমার মনে হয়েছে যে ও তোকে ভালোবাসে। ও তোকে ভালোবাসে বলেই সেদিন তোকে সাপের হাত থেকে বাঁচিয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল। কাম অন অনা, অধরা অনেক ভালো একটা মেয়ে। ওই সময় আমার জায়গায় যদি অন্য কেউ থাকত তাহলে অধরা তাকে এভাবেই বাঁচাতো। আর একটা কথা অনা, অধরা যদি আমাকে ভালোবেসেও থাকে তো আমার অতীত জানার পর ওর মনে সেই ভালোবাসাটা আর থাকবে না। কোনো মেয়েই এমন একটা ছেলেকে ভালোবাসতে চাইবে না যাকে অলরেডি একটা মেয়ে ছেড়ে চলে গেছে। যদি বলি অধরা তোর অতীত জেনেই তোকে ভালোবেসেছে, তাহলে তুই কি করবি? আফনান অবাক হয়ে বলল, কি? আমার অতীত জেনে মানে? হ্যাঁ আফনান, সেদিন হসপিটালে আমি অধরাকে আরোহীর কথা বলে দিই। আফনান, আরোহী তোর জীবন থেকে চলে যে কষ্ট, ব্যথা আর দুঃখ তোকে দিয়েছে সেগুলো শুধু ভালোবাসা দিয়েই মুছে ফেলা সম্ভব। আর সেই ভালোবাসা অধরাই তোকে দিতে পারবে। না অনা, আমি আমার জীবনে আর কোনো ভালোবাসা চাই না। আমি এখন শুধু দিশাকে বিয়ে করে সুখে থাকতে চাই। দ্যাটস ইট। দিশাকে বিয়ে করে সুখে থাকতে চাস? কিন্তু কিভাবে সুখে থাকবি আফনান? যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না সেখানে কোনো সুখও পাওয়া যায় না। আর এই কথাটা তুইও খুব ভালো করে জানিস যে দিশা তোকে ভালোবাসে না। তুই ওর ভালোবাসা না, তুই ওর জেদ। ও তোকে শুধু পেতে চায়, আর কিচ্ছু না। হ্যাঁ আমি জানি, আমি জানি দিশা আমাকে ভালোবাসে না। ও শুধু আমাকে পেতে চাই। আমি ওর জেদ। কিন্তু অনা, কখনো কখনো জেদের থেকেও ভালোবাসা আমাদেরকে বেশি কষ্ট দেয়। ভালোবাসারও কষ্টটা তো আমি পেয়েছি, এবার না হয় জেদের কষ্টটা পেলাম। আর তাছাড়া দিশার সাথে আমার বিয়ে হলে মাও অনেক খুশি হবে। আফটার অল মা তো এটাই চাইছিল। আফনান, তুই বুঝতে পারছিস না। অধরার সাথে থাকলেই তুই সুখে থাকবি। মেয়েটা হয়তো নিজেই এখনো জানে না যে ও তোকে কতটা ভালোবেসে ফেলেছে। প্লিজ আফনান, ওর ভালোবাসাকে তুই চিনে নে। তোর আর দিশার বিয়ের এখনো 20 দিন বাকি। এখনো সময় আছে আফনান। যা আর অধরাকে ভালোবাসার কথা বলে দে, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এতক্ষণ দরজার বাইরে থেকে অনা আর আফনানের সব কথা দিশা শুনছিল। এবার দিশা নিজের কেবিনে চলে গেল। সেখানে গিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে রইল। তারপর ভাবল, এতদিন তোমরা আমার খারাপটাই শুধু দেখেছ, এবার আমার ভালোটা আমি তোমাদেরকে দেখাব। অধরা, তৈরি হয়ে যাও নতুন কিছু সারপ্রাইজ পাওয়ার জন্য। একদিন পর সন্ধ্যাবেলা আফনান অধরার কেবিনের পাশ দিয়েই যাচ্ছিল। এমন সময় আফনান দেখে অধরা এখনো অফিসে কাজ করছে। আফনান অধরার কেবিনে ঢুকে ওকে বলল, অধরা, তুমি এখনো অফিসে কি করছো? হঠাৎ আফনানকে নিজের কেবিনে দেখে অধরা চমকে উঠল। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, স্যার আপনি এখানে? হ্যাঁ আমি এখান থেকেই যাচ্ছিলাম। তোমার কেবিনের দিকে চোখ পড়তেই তোমাকে দেখতে পেলাম। বললে না তো এখনো এখানে কি করছো? আসলে স্যার, কাল আপনার যে মিটিংটা আছে তার প্রেজেন্টেশনের কিছু কাজ বাকি ছিল।
সেটাই এখন কমপ্লিট করছিলাম। ওহো, কিন্তু এখন তো 7টা বেজে গেছে। এখন তোমাকে এসব আর করতে হবে না। রেখে দাও। কাল অনেক সময় আছে, কাল করো। এখন চলো, তোমাকে বাড়ি ড্রপ করে দিই। না না স্যার, আর অল্প একটু কাজ বাকি। আপনি চলে যান, আমি একটু পরেই বাসায় চলে যাব। না মানে না, তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করো আর চলো আমার সাথে। অধরা আর কোনো কথা বলল না। ল্যাপটপটা বন্ধ করে ব্যাগটা নিয়ে আফনানের সাথে চলে গেল। কিছুক্ষণ পর অধরা আর আফনান গাড়ির মধ্যে বসে আছে। আফনান গাড়ি চালাচ্ছে আর অধরা এক নজরে ওর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আচ্ছা, আমি তো স্যারকে ভালোবেসে ফেলেছি। তবে কি স্যারও আমাকে ভালোবাসেন? কই, কখনো তো এ বিষয়ে আমাকে কিছু বলেননি। না না, স্যার আমাকে কেন ভালোবাসবেন? যদিও স্যারের সাথে অনেক কিছুই হয়েছে, তবুও স্যারের কাছে তো এখন দিশা ম্যাডাম আছে। কিন্তু অনা আপু তো বলছিল যে দিশা ম্যাডাম স্যারকে ভালোবাসেন না। তাহলে কিভাবে কি? অধরাকে চুপচাপ থাকতে দেখে আফনান বলল, কি হলো অধরা? এত চুপচাপ আছো কেন? কোনো সমস্যা? না না স্যার, আপনি যখন আমার সাথে আছেন তখন আমার কি সমস্যা হতে পারে? আফনান অধরাকে কিছু বলতে যাবে, কিন্তু ঠিক সে সময় আফনান দেখল রাস্তার কিছুদূর সামনেই কিছু ডাকাত একটা প্রাইভেট কারকে থামিয়ে লুট করছে। আফনান গাড়ি সেখানেই থামিয়ে দিল। সামনে এক দল ডাকাতকে দেখে অধরা ভয় পেয়ে গেল। স্যার, এবার আমরা কি করব? সবার আগে ওই মানুষদেরকে বাঁচাতে হবে যারা ওই প্রাইভেট কারের মধ্যে আছে। আফনান গাড়ির দরজা খুলতে লাগল, কিন্তু অধরা ওকে বাধা দিয়ে বলল, স্যার কি করছেন কি আপনি? আপনি কিভাবে ওদেরকে বাঁচাবেন? আপনি একা আর ওরা অনেকজন। আপনার কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু ওদের কাছে ধারালো সব ছুরি রয়েছে। আমি জানি আমি একা আর আমার কাছে এখন কিছু নেই। তাই বলে ওই মানুষগুলোকে বিপদে দেখেও এখান থেকে পালিয়ে যাব? না অধরা, সেটা হয় না। আমাদের ধর্ম আমাদের সেই শিক্ষা দেয় না। আমি ওদেরকে বাঁচাতে যাচ্ছি। তুমি এখানেই বসো, একদম বেরোবে না গাড়ি থেকে। কিন্তু স্যার, 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 আফনান অধরার কথা শুনল না। গাড়ি থেকে বেরিয়ে ওই প্রাইভেট কারের দিকে যেতে লাগল। এমন সময় গাড়ির মধ্যে আফনানের ফোনটা বেজে উঠল। অধরা ফোনটা বের করে দেখে অনা ফোন দিয়েছে। অনা আপু, অনা আপু ফোন দিয়েছেন। রিসিভ করব কি না করি? আর বলে দিই যে এখানে কি কি হচ্ছে। কিন্তু অধরা যেই ফোনটা রিসিভ করার জন্য হাতে নিল অমনি ফোনটা কেটে গেল। তবে ফোনটা কেটে যাওয়ার পর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অধরা একদম অবাক হয়ে বসে রইল। ওর নিজের চোখকেই যেন এখন বিশ্বাস করতে পারছে না। কারণও দেখল আফনানের ফোনের স্ক্রিন ফটোতে অধরার ছবি। আফনানের ফোনে কোনো লক বা পাসওয়ার্ড না থাকায় অধরা ফোনের গ্যালারিতে চলে গেল। সেখানে গিয়ে দেখল ওর নামে একটা ফাইল সেখানে সেভ করা। অধরা সেই ফাইলে গিয়ে দেখে সেখানে মোট 788টা ছবি, আর সবগুলো ছবিই অধরার। অফিসের সেই প্রথম দিন থেকে সিলেটে ওই বুড়িমার বাড়ি পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তের ছবি ওখানে আছে। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সবগুলো ছবিই বেশ লুকিয়ে তোলা হয়েছে। আমার ছবি স্যারের ফোনে, তাও আবার এতগুলো। তবে কি স্যারও আমাকে ভালোবাসেন? এদিকে আফনান ওই ডাকাতগুলোর সাথে কথা বলছে। ওদেরকে কি একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কিছুই বুঝতে চাইছে না। হঠাৎ অধরা খেয়াল করল আফনানের পেছনে থেকে একটা ডাকাত ওর দিকেই ছুরি নিয়ে আসছে। অধরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে স্যার, স্যার বলে আফনানের দিকে দৌড়াতে লাগল।
ডাকাতটা যখনই ছুরিটা আফনানের পিঠের নিচের দিকে মারতে যাবে তখনই অধরা সেখানে চলে এলো আর ছুরিটা ওর পেটের মধ্যে ঢুকে গেল। আ অধরার আত্মচিৎকার শুনে আফনান পেছনে দিকে ঘুরল আর দেখল অধরার পেট থেকে পানির মতো করে রক্তধারা বয়ে যাচ্ছে। অধরা আস্তে আস্তে রাস্তায় শুয়ে পড়ল। অধরাকে এ অবস্থায় দেখে আফনানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আফনান রাস্তায় বসে অধরার মাথাটা নিজের কোলের উপরে নিয়ে বলল, অধরা, অধরা, কি হলো অধরা? চোখ খোলো, দেখো আমায়। না, তোমার কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আফনান এবার নিজের ব্লেজারটা খুলে অধরার পেটের যে জায়গায় ছুরি লেগেছে সেখানে খুব টাইট করে বেঁধে দিল। তারপর অধরাকে নিজের গাড়িতে করে হসপিটালে নিয়ে এলো। এসবের ফাঁকে সুযোগ বুঝে সেই ডাকাত দল পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর অধরাকে অটতে নিয়ে যাওয়া হয়েছে। আফনান ফোন করে অনাকে হসপিটালে ডেকে নিয়েছে। অধরার অবস্থার কথা জেনে অনা খুব কাঁদছে। দুজনই অটের সামনে রাখা চেয়ারে বসে আছে। হঠাৎ অনা বলল, কিন্তু এসব কেন হলো আফনান? ওই ডাকাতরা অধরাকেই কেন ছুরি মারল? কি দোষ করেছিল ও? অধরা কোনো দোষ করেনি রে অনা, সব দোষ তো আমার। মানে? ও আমাকে বাঁচানোর জন্যই তো নিজেকে এই বিপদের সামনে এনে ফেলেছে। আজ ওর এই অবস্থার জন্য শুধু আমি দায়ী অনা, শুধু আমি দায়ী, শুধু আমি। এখনো কি তুই বলবি আফনান যে অধরা শুধু একজন ভালো মানুষ বলেই তোকে এভাবে বারবার রক্ষা করে? তুই কি এখনো ওর ভালোবাসাটাকে অস্বীকার করবি? তুই কি এখনো ওর ভালোবাসাটা দেখতে পারছিস না? অনা, আমি সব। আফনান কথাটা শেষ করতে পারল না, কারণ সেখানে তখন ডাক্তার এসে হাজির হল। ডাক্তারকে দেখে আফনান উঠে দাঁড়িয়ে বলল, ডাক্তার, অধরা, অধরা এখন কেমন আছে? দেখুন মি আরজেদ, অপারেশন তো আমরা করেছি, তবে সেটা সফল হয়েছে কি না আর হলেও ঠিক কতটুকু সফল হয়েছে সেটা পেশেন্টের হুঁশ না ফেরা পর্যন্ত বলা যাবে না। আর ওর হুঁশ কখন ফিরবে ডাক্তার, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। তবে ঘণ্টাখানেকের মধ্যে যদি ওনার হুঁশ ফিরে আসে তাহলে উনি আউট অফ ডেঞ্জার হতে পারবেন। আর না হলে আমি কি অধরার সাথে একটু দেখা করতে পারি? জি পারবেন। ওনাকে আগে কেবিনে শিফট করা হোক তারপরে। থ্যাঙ্কস ডাক্তার। ওয়েলকাম। ডাক্তার চলে গেল। অনা এবার আফনানকে বলল, আফনান, তুই কি অধরার বাড়ির লোকদের খবর দিয়েছিস? না তো, আমি তো এটা বলেই গেছিলাম। আমার কাছে তো ওদের কারোর নাম্বারটাও নেই। আচ্ছা শোন অনা, এই নে আমার গাড়ির চাবিটা নে। গাড়ির ভেতরে অধরার ফোন আছে। ওর ফোন থেকে ওর মাম্মিকে একটা ফোন করে দিস। আমি অধরার কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অনা পার্কিং লটে আফনানের গাড়ির কাছে গিয়ে চাবি দিয়ে গাড়ির লক খুলল। তারপর গাড়ি থেকে অধরার ফোনটা বের করে রাজিয়া বেগমকে ফোন করে সব জানিয়ে দিল। এদিকে অধরাকে কেবিনে শিফট করা হয়েছে। আফনান এবার সেই কেবিনে এলো। কেবিনে ঢুকে অধরার পাশে থাকা চেয়ারে বসে অধরার হাতটা নিজের হাতের মধ্যে নিল। এবার খুবই আস্তে আস্তে আফনান বলল, তোমার সমস্যাটা কি অধরা? কেন বারবার এমন করো তুমি? কেন আমাকে বাঁচানোর জন্য বারবার তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দাও? কেন? কেন আমাকে এতটা ভালোবাসো তুমি? কেন আমাকে বাধ্য করো তোমাকে ভালোবাসতে? হ্যাঁ, বাসি আমি তোমাকে ভালো। খুব 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 ভালোবাসি আমি তোমাকে।
হয়তো এতটা ভালো আজ পর্যন্ত আমি আর কাউকে বাসিনি যতটা না আমি তোমাকে বাসি। আরোহী, কেউ হয়তো এতটা ভালোবাসতে পারিনি আমি। একটু থেমে আবার বলল, উঠে পড়ো অধরা। আমার জন্য উঠে পড়ো। তোমাকে এভাবে শুয়ে থাকতে দেখে আমার একদম ভালো লাগছে না। প্লিজ গেট আপ অধরা, গেট আপ। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না, আমি আর থাকতে চাই না তোমাকে ছাড়া। আরোহী যখন আমাকে ছেড়ে গিয়েছিল তখন ও আমাকে কষ্ট দিয়ে গিয়েছিল। কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে কষ্ট না, দুঃখ না, মৃত্যু আমার কাছে আসবে। প্লিজ অধরা, চোখ খোলো, কথা বলো আমার সাথে। আচ্ছা, আমি কথা দিচ্ছি তোমায়, আর এরকমভাবে চুপি চুপি তোমাকে ভালোবাসবো না, ভালোবাসার কথা বলবো না। তুমি একবার ঠিক হয়ে যাও, তারপর আমি সবার সামনে তোমাকে ভালোবাসার কথা স্বীকার করব। আমি কথা দিচ্ছি। এবার তো উঠে পড়ো অধরা। প্লিজ ওঠো, প্লিজ। আফনান এবার অধরার হাতটা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর আফনান খেয়াল করল অধরার চোখ দুটি একটু একটু কাঁপছে। অধরা চোখ খোলার চেষ্টা করছে, অর্থাৎ অধরার জ্ঞান ফিরে আসছে। অধরা, অধরা। আফনান এবার কেবিনের দরজার কাছে গিয়ে জোরে জোরে ডাক্তার আর নার্সদের ডাকতে লাগল। আফনানের ডাক শুনে একটা ডাক্তার সেখানে এসে বলল, কি হয়েছে? ডাক্তার, অধরাকে একবার একটু দেখুন, ওর মনে হয় জ্ঞান ফিরছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনি একটু বাইরে যান। আফনান বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে লাগল। এমন সময় অনা রাজিয়া বেগম আর জেরিনকে নিয়ে সেখানে হাজির হল। রাজিয়া বেগম বললেন, অধরা? আমার অধরা কোথায়? কেমন আছে ও এখন? রাজিয়া বেগমকে সান্ত্বনা দিয়ে আফনান বলল, অধরার অপারেশন হয়ে গেছে আন্টি। ওর গানও মনে হয় ফিরে এসেছে। ডাক্তার ওকে দেখছে। এবার ডাক্তার বেরিয়ে এসে বলল, পেশেন্ট এখন একদম ঠিক আছে। আপনারা চাইলে তার সাথে দেখা করতে পারেন, তবে খুব জোরে কথা বলবেন না। আর 2 দিন পেশেন্টকে এখানেই থাকতে হবে। 2 দিন পর আপনারা ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম মি আরজেদ। এবার সবাই অধরার কাছে গেল। রাজিয়া বেগম, অনা আর জেফিন অধরার সাথে কথা বলতে লাগল। কিন্তু ওদের কোনো কথাই যেন অধরার কানে যাচ্ছে না। যাবেই বা কি করে, ওর মন যে এখন কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা আফনানের উপর। পরের দিন সন্ধ্যাবেলা আফনান নিজের ঘরের বেকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছে। হঠাৎ কেউ একজন পেছনে থেকে ওকে ডাক দিল। গলার আওয়াজ শুনেই আফনান বুঝতে পারল এটা দিশার গলা। পেছনে ফিরে দেখে সে ঠিকই অনুমান করেছে। দিশা, তুমি এখানে? কি হলো আফনান? আমাকে এখানে দেখে এতটা চমকে উঠলে কেন? আমি কি এখানে আসতে পারি না? আরে না না, তেমন কিছু না। অবশ্যই আসতে পারো, কেন আসতে পারো না? তো বলো, কি কারণে এসেছো? কোনো কাজ ছিল আমার কাছে? হ্যাঁ। একটু কাজ ছিল তোমার কাছে। আসলে আমার মনে কয়েকটা প্রশ্ন এসে হানা দিয়েছে। সেই প্রশ্নগুলোর উত্তর নিতেই এখন তোমার কাছে এলাম। যদিও প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর আমার জানা আছে। প্রশ্ন?
কেমন প্রশ্ন দিশা? আফনান, আমরা সেই ছোট্টবেলা থেকে একসাথে আছি। এই দীর্ঘ সময়ে আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে, একে অপরের উপর অভিমান করেছি। কিন্তু তারপরেও আমরা সব সময় একসাথেই থেকেছি। পরবর্তী সময়ে তোমার জীবনে ভালোবাসা এলো, তোমার বিয়ে হলো। তারপর সেই ভালোবাসা আবার চলেও গেল, তোমাদের ডিভোর্স হয়ে গেল। কিন্তু দেখো, এত কিছু হয়ে যাওয়ার পরও সেই আমি আর তুমি আজও একসাথে আছি। হ্যাঁ, দিশা, তুমি ঠিকই বলেছ। জীবনের অনেক কিছুই আজ পাল্টে গেছে, কিন্তু আমাদের সেই বন্ধুত্ব আজও একই রকম আছে। সত্যিই কি আমাদের বন্ধুত্ব আজও সেই একই রকম আছে আফনান? মানে? মনে আছে আফনান, আগে যখন তোমার সাথে কোনো ঘটনা ঘটতো তখন তুমি সবার আগে আমাদের চারজনকে সেই ঘটনাটা বলতে। তুমি দৌড়ে দৌড়ে আমাদের কাছে আসতে, তারপর আমরা চারজন গোল হয়ে বসতাম। আর মাঝখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে সেই ঘটনাগুলো বলতে। একটা সামান্য ঘটনাকে কত বিশাল করে বলতে তুমি। কিন্তু আজ যখন তোমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে তখন তুমি একবারও সেই কথাটা আমাকে বলার প্রয়োজন মনে করলে না? আমার জীবনের বড় ঘটনা? কি ঘটছে আমার জীবনে? কি ঘটছে মানে? এই যে তোমার জীবনে আবার ভালোবাসার প্রজাপতি ডানা মেলে উড়তে শুরু করেছে। দিশার কথা শুনে আফনান থ হয়ে দাঁড়িয়ে রইল। আফনানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা আবার বলল, কি হলো আফনান? অবাক হয়ে গেলে এটা দেখে যে আমি এই কথাটা কি করে জানলাম? কাম অন আফনান, বাগদত্তা আমি তোমার। এটুকু কথা আমি জেনে নিতেই পারি। দিশা, তোমাকে ঠকানোর মতো কোনো ইন্টেনশন আমার কখনোই ছিল না। আসলে আমি নিজেও জানি না যে আমি কখন অধরাকে ভালোবেসে ফেললাম। সবকিছু হঠাৎ করেই হয়ে গেল। আর হঠাৎ করেই সবকিছু আমার চোখে পড়ে গেল। এনিওয়ে, এবার কি করবে বলে ভাবছ? কাকে ছাড়বে তুমি? আমাকে নাকি অধরাকে? দিদিশা, এত তাড়াহুড়ো করার কি আছে? এত বড় একটা ডিসিশন কি এমনি এমনি নেওয়া যায়? এখন এই ডিসিশন নেবে না তো কখন নেবে? আমাদের বিয়ের আর মাত্র 18 দিন বাকি। আমি বুঝতে পারছি দিশা। আমি সব বুঝতে পারছি। কিন্তু তুমি যদি চাও, আমি তোমাকে ডিসিশন নিতে সাহায্য করতে পারি। সাহায্য? কেমন সাহায্য? তুমি আমাকে ছেড়ে দাও আফনান আর অধরাকে বিয়ে করো। কি? হ্যাঁ আফনান। এতেই সবার ভালো হবে। অধরা তোমাকে খুব ভালোবাসে। ও তোমাকে সারা জীবন সুখে রাখবে। কিন্তু দিশা, তোমার কি হবে? আমার? আমার আবার কি হবে? আমাকে আবার ওয়েট করতে হবে তোমার মতো কাউকে পাওয়ার জন্য। আসলে কি জানো তো আফনান, আমি আমার আশেপাশের মানুষগুলোকে কেমন যেন হারিয়ে ফেলেছি। তারা এখন আমাকে আর বিশ্বাস করে না। তারা ভাবে আমি অনেক জেদি একটা মেয়ে। আমার জেদ ছাড়া আমি নাকি আর অন্য কিছু ভাবতেই পারি না। সবাই তোমার প্রতি আমার জেদটাকেই দেখে কিন্তু কেউ আমার ভালোবাসাকে দেখে না। হ্যাঁ আফনান, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসা কখনোই তোমার সুখী জীবনে বাধা হয়ে দাঁড়াবে না।
তুমি অধরার কাছে যাও আফনান। মেয়েটা তোমাকে ব্যাপক ভালোবাসে। হয়তো। হয়তো আমার থেকেও অনেক বেশি। আফনান আর কিছু বলল না। শুধু দিশাকে জড়িয়ে ধরল। একদিন পর সন্ধ্যাবেলা। অধরা ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছে। আফনান অধরার জন্য অফিসে আজ একটি পার্টি থ্রো করেছে। সেখানে যাবে বলেই রেডি হচ্ছে। অধরা রেডি হয়ে রুম থেকে বেরোতে যাবে এমন সময় আলো আপুর সাথে ওর দেখা হয়ে গেল। আপু, মামনি আর জেরিন কোথায় গেছে জানো? বেশ অনেকক্ষণ হলো ওদেরকে দেখছি না। ওফ, ও অধরা, কত প্রশ্ন করো তুমি। ওরা কোথায় গেছে সেটা জেনে তুমি কি করবে? বসের পার্টিতে যেতে হবে না? তোমার তো এখন দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি যাও আর সাবধানে যেও। ওকে আপু। অধরা অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছে। অফিসটাকে আজ চমৎকারভাবে সাজানো হয়েছে। অফিসের প্রত্যেকটি দেয়াল জুড়ে কত লাইট জ্বলছে। অধরা বাইরের সবকিছু একবার দেখে ভেতরে চলে গেল। কিন্তু এ কি? অফিসের ভেতর তো সব অন্ধকার। পার্টির লাইটিং তো অনেক দূরের কথা, সামান্য একটা ডিম লাইটের বাতিও জ্বলছে না। চারিপাশে এত অন্ধকার দেখে অধরা একটু ভয় পেয়ে গেল। অফিসের সবাই কোথায় গেল? আজ তো এখানে পার্টি হওয়ার কথা ছিল। তাহলে কি পার্টি ক্যান্সেল হয়ে গেছে? যদি পার্টি ক্যান্সেল হয়েও থাকে তাহলে অফিসের গেটগুলো এরকম খুলে রেখেছে কেন? মনে হয় পার্টি অন্য কোনো ফ্লোরে হচ্ছে। যাই গিয়ে দেখি। অধরা সামনের দিকে যেতে যাবে এমন সময় অধরার সামনে থাকা বড় পর্দার উপরে প্রজেক্টরের আলো ফেলা হলো। সাথে সাথে সেখানে অধরার বেশ কিছু ছবি ভেসে উঠল। অধরার ছোটবেলার ছবি, অফিসের কিছু ছবি, ওর জন্মদিনের ছবি, ট্রিপের কিছু ছবি। ছবিগুলো দেখে অধরা যতটা না অবাক হয়েছে তার থেকে অনেক বেশি খুশি হয়েছে। এবার মাইকে একটা আওয়াজ শোনা গেল। অধরা স্পষ্ট বুঝতে পারল এটা আফনানের আওয়াজ। আফনান বলে উঠল, যখন আমি ছোট ছিলাম তখন আমার আব্বু আমাকে একটা কথা বলেছিলেন। কথাটা হলো একটা মানুষের জীবনের উপর সবথেকে বেশি যার অধিকার থাকে সে হলো তার সৃষ্টিকর্তা। তারপরের অধিকারটা তার বাবা মার। আর সব শেষে যার অধিকার আছে সে হলো সেই ব্যক্তি যে ওই মানুষটির প্রাণ বাঁচায়। তুমি তো আমার জীবন 2 বার বাঁচিয়েছ অধরা। তাই আমার জীবনের উপর তোমার এখন দ্বিগুণ অধিকার রয়েছে। তুমি আমার জন্য যা করেছ তার জন্য আমি তোমাকে ধন্যবাদ বলে কখনোই ছোট করব না। তবে আমার জীবনটা তোমার হাতে তুলে দিয়ে তোমার ঋণ থেকে মুক্ত হওয়ার ক্ষুদ্র একটা চেষ্টা আমি অবশ্যই করব। এবার পার্টির সব লাইট অন হয়ে গেল। অধরা সামনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। তাই পেছনে ঘুরে তাকালো। পেছনে তাকাতেই দেখে সামনেই আফনান দাঁড়িয়ে আছে। ওর পেছনে রাজিয়া বেগম আর জেরিন। আর তাদের পেছনে অফিসের সব লোকজন। রাজিয়া বেগম আর জেরিনকে এখানে দেখে অধরা চমকে গেল। এদিকে অধরাকে দেখে আফনানের যেন বেহুশ হওয়ার মতো অবস্থা। গোল্ডেন কালারের গাউনের উপরে গাঢ় লাল রঙের কোটি। তার সাথে ম্যাচিং করে লাল গোল্ডেন কালারের হেজাব মাথায় জড়ানো। সব সময়ের মতো মুখে কোনো মেকআপ নেই,
শুধু কাজল ছাড়া। তবে আফনানকেও আজ অনেক হ্যান্ডসাম দেখাচ্ছে। নীল কালারের ব্লেজারটা সত্যিই ওকে খুব ভালো মানিয়েছে। এবার আফনান বলল, আমি আজ অধরাকে একটা কথা বলতে চাই। তবে তার আগে আমি আপনাদের সবাইকে কিছু জানাতে চাই। আপনারা সবাই জানেন দিশার সাথে আমার এনগেজমেন্ট হয়ে গেছে আর খুব শীঘ্রই আমাদের বিয়ে। তবে একটা কথা আপনারা কেউই জানেন না। আর সে কথাটা হলো আমার এর আগেও একবার বিয়ে হয়েছে। আমি একজন ডিভোর্সি। আফনানের কথা শুনে সবাই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। হোয়াট? স্যারের এর আগেও একবার বিয়ে হয়ে গেছে? কবে হলো? কার সাথে হলো? আবার ছাড়াছাড়ি কেন হলো? আফনান সবাইকে থামিয়ে বলল, আমি জানি আপনাদের মনে এখন অনেক প্রশ্ন জেগে উঠেছে। তবে এত অস্থির হওয়ার কোনো দরকার নেই। আপনাদের প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়ে দিচ্ছি। আরোহী। আমার প্রথম স্ত্রীর নাম আরোহী। আমাদের লাভ ম্যারেজ ছিল। অবশ্য আমাদের সম্পর্কে শুধু আমার ভালোবাসাটাই উপস্থিত ছিল। ওর ভালোবাসা ছিল না। কারণ ও আমাকে নয়, অন্য একজনকে ভালোবাসত। কিন্তু বিয়ের পরেও আরোহী ওর ভালোবাসাকে ভুলতে পারে না। তাই আমাকে একা করে ও চলে যায় ওর ভালোবাসার কাছে। জানি, আমাকে ছেড়ে যাওয়ার সময় আরোহীর একটুও কষ্ট হয়নি। কিন্তু আমার হয়েছিল। অনেক কষ্ট হয়েছিল। এতটাই কষ্ট হয়েছিল যে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা হয়েছিল। শুধু ইচ্ছেই হয়নি, সেটা আমি করেও ছিলাম। ছুরি দিয়ে নিজেই নিজের হাত কেটেছিলাম। ভেবেছিলাম এ জীবন থেকে মুক্তি পেয়ে যাব। কিন্তু তেমন কিছুই হয়নি। ডাক্তাররা আমাকে বাঁচিয়ে দেয়। বেঁচে যাওয়ার পর দিনরাত 24 ঘন্টা আমি একটা কথাই ভাবতাম, কেন আমি বেঁচে রইলাম? জীবনে বেঁচে থাকার জন্য মানুষের একটা উদ্দেশ্যের দরকার হয়। কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি সেই উদ্দেশ্য যার কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এবার অধরার দিকে তাকিয়ে বলল, তবে আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার সব প্রশ্নের উত্তর তুমি অধরা? আমি? হুম। আফনান এবার রাজিয়া বেগমের কাছে এসে বলল, মা বাবার পর অধরা এই পৃথিবীতে যাকে সবথেকে বেশি ভালোবাসে সে হলো আপনি। তাই আপনার অনুমতি ছাড়া আমি আপনার মেয়েকে আমার ভালোবাসার কথা বলতে পারবো না। আপনি কি আমাকে একটা সুযোগ দেবেন যাতে করে আমি অধরাকে আমার মনের কথাগুলো একবার বলতে পারি? রাজিয়া বেগম কোনো কথা বলছেন না দেখে জেরিন তাকে বলল, মামনি, কি হলো কি? এত কি ভাবছ? অধরাও আফনান স্যারকে ভালোবাসে। প্লিজ স্যারকে এই সুযোগটা দাও। রাজিয়া বেগম বললেন, আমি তোমাকে কোনো সুযোগ দেওয়ার কে বলো তো? আল্লাহ নিজে তোমাদের দুজনকে একে অপরের জীবনে এনে দিয়েছে। যাও, অধরাকে যা বলার বলে ফেলো। আফনান এবার অধরার কাছে এলো। আরোহী চলে যাওয়ার পর শূন্য হয়ে গিয়েছিল আমার জীবন, আমি শূন্য হয়ে গিয়েছিলাম। আমি আর শূন্য থাকতে চাই না অধরা। আমি এবার পূর্ণ হতে চাই। আর আমার জীবনে সেই পূর্ণতা তুমি এনে দিতে পারো। তোমাকে দেখার পর থেকে আমি আবার নতুন করে বাঁচতে শুরু করেছি অধরা। তোমার সাথে থাকতে, তোমার সাথে কথা বলতে, তোমার সাথে হাসতে, কাঁদতে বড্ড বেশি ভালো লাগে আমার। বড্ড বেশি ভালো লাগে। জানো, ভালোবাসা নিয়ে আজ পর্যন্ত অনেক কিছু শুনেছি। ছেলেদের বাম পাজরের অংশ দিয়ে নাকি তার প্রিয়তমাকে সৃষ্টি করা হয়। আমি চাই তুমিই আমার সেই অংশ হও।
শুনেছি জন্মের আগেই নাকি প্রতিটা মানুষের ভাগ্য লিখা হয়ে যায়। আমি চাই আমার সেই অজানা অচেনা ভাগ্যে তুমিই লিখা থাকো। শুনেছি মানুষ তার আপনজনকে হাতের রেখায় খোঁজে, কিন্তু আমি তোমাকে দুই হাতের প্রার্থনায় খুঁজতে চাই, অধরা। শুনেছি আজকাল সবাই ভালোবাসার মানুষকে কাঠগোলাপের লাল, সাদা কিংবা অন্য কোনো রং উপহার দিচ্ছে, কিন্তু আমি তোমায় শুধু কৃষ্ণচূড়ার লাল দিতে চাই। শুনেছি সবাই কাশফুল দেখাচ্ছে তার কাছের মানুষটাকে, কিন্তু আমি তোমায় সবুজ ঘাসে ভরা মাঠ দেখাতে চাই, যার মেয়াদ সাময়িক নয়। তোমার মন খারাপের সময় যেন সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতে পারো। শুনেছি সবাই আজকাল ভালোবাসার মানুষের সাথে অনলাইনের আলাপে ব্যস্ত থাকে, রাত কাটিয়ে সকাল পেরিয়ে যায়, কিন্তু আমি তোমায় যান্ত্রিকতায় খুঁজে বেড়াতে চাই না। অফলাইনে থেকে হঠাৎ করে তোমার কথা মনে করে অজান্তেই একটু হাসতে চাই। অফলাইনেও তোমাতে আমি আসক্ত থাকতে চাই। শুনেছি ভালোবাসলে হাত ধরে বিকেল কাটাতে হয়, সাক্ষাৎ করতে হয় রুটিন করে, কিন্তু আমি তোমায় মাসখানেক পর পর না হয় একটা নজর দেখতে চাইব। তোমার হাসি মাখা মুখ দেখেই বিকেল কাটাব। সবার মতো আমি তোমায় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সময় কাটাব না, কোনো রাস্তার মোড়ের ভাঙা টং দোকানে তোমায় নিয়ে এক কাপ চা খাব। কোনো এক শুভ ক্ষণে আমার আপনজনদের নিয়ে তোমার আঙিনায় হাজির হব। তোমার অভিভাবকের নিকট থেকে তোমার হাতটা সারা জীবনের জন্য চেয়ে নিব। ভালোবাসা দিয়ে ভালোবাসার অধিকারে তোমাকে জড়িয়ে রাখব। তোমার ভালোবাসাতে হৃদয়ের হৃদস্পন্দনের মতো আজীবন আসক্ত হয়ে থাকব। এবার আফনান পকেট থেকে একটা আংটি বের করে অধরার সামনে হাঁটু ভেঙে বসল আর বলল, শুনেছি হাতের অনামিকা অন্য আঙুলগুলোর চেয়ে স্পেশাল। শুধুমাত্র জীবন সঙ্গী সে আঙুলে আংটি পরাতে পারে, আর আমি চাই তোমার সেই অনামিকাতে পূর্ণতা দিতে। তুমি কি সেই অধিকার দেবে আমাকে? চলবে।